কেন আগ্রাসী হয়েছে, ভারতকে থামানোর উপায় কি? থামানোর উপায় তো অবশ্যই আছে। ওই যে বলল ঐক্য, আমাদের মধ্যে ঐক্য হতে হবে। এবং আমি রেজাউল করিম রনি যেটা বলছেন সেটাকে আরেকটু মানে ইলাবোরেট করি বিষয়টাকে বোঝা সহজ করার জন্য, যে হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং ইজ রাইট ফ্রম দেয়ার পার্সপেক্টিভ। ইন্ডিয়ান কংগ্রেস বলেন, বিজেপি বলেন বা অন্য দল বলেন, তারা যদি দেশপ্রেম দেখাতে চায়, এ দেশপ্রেম বলতে অখণ্ড ভারত রাখতে চায়, তাহলে তাদের জন্য যেটা করণীয় সেটা তারা করছে। কিন্তু সেটা কি, যেটা বলল যে বাংলাদেশ যদি এইখানে ইন্ডিয়ার মধ্যে ছোট্ট একটা দেশ, সেটা ৭১ সনে স্বাধীন হয়ে সেটা যদি এক্সাম্পল তৈরি করতে পারে যে এই রকম ছোট হলো, আয়তনে ছোট হলো একটা স্বাধীন সার্বভৌম দেশ, তারা উন্নতি কিভাবে করতে পারে, শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার, জিডিপি, উন্নয়ন, শিক্ষা, বিভিন্ন স্ট্রাকচারাল দিকে, কালচারালি, জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশ যদি এগিয়ে যায়, স্বাধীনতার সার্বভৌমত্বে বীরত্বে যদি এগিয়ে যায়, তাহলে এই বাংলাদেশ ইন্ডিয়ার অনেক রাজ্য যারা পিছিয়ে আছে তাদের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়ায় যে দেখো স্বাধীন হলে কত দ্রুত উন্নতি করা যায়। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। কত ভালো করা যায়, যেটা ইন্ডিয়ার 7 সিস্টার্স এরিয়া সহ বিভিন্ন রাজ্যে অনুপস্থিত, বাংলাদেশের ধারে কাছেও নাই তারা। ফলে বাংলাদেশকে এতভাবে দাবিয়ে রাখবার পরে বাংলাদেশের মধ্যে অনৈক্য তৈরিতে তাদের যে ফুয়েল, সেটা দিয়ে নানান রকমের দালাল গোষ্ঠী তৈরি করবার পরও বাংলাদেশ যতখানি এগিয়েছে সেটাই তো অনেকের জন্য এক্সাম্পল হয়ে গেছে। সুতরাং বাংলাদেশে যদি এইভাবে তারা দাবিয়ে না রাখতো তাহলে কোথায় যেত? তাহলে ওই রাষ্ট্রগুলো স্বাধীন হয়ে যাওয়ার জন্য এখন যে মুখী আছে সেইখানে ওই আগুনে ঘি পড়তো বাংলাদেশ নামটা, সেই আগুনে ঘি ঢেলে দিত বাংলাদেশ নামটা, এর উন্নয়নের চিত্র। সে কারণে ইন্ডিয়া তাদের তরফ থেকে অখণ্ড ইন্ডিয়া রাখতে বাংলাদেশকে অসফল প্রমাণ করা তাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আমরা কি করছি? বাংলাদেশে আমরা কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো পার্শিয়ালি বা ক্ষেত্র বিশেষে অন্যান্য দলও আংশিকভাবে ইন্ডিয়ার দালালে পরিণত হচ্ছে। আমাদের বিভিন্ন বাহিনী, প্রশাসন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে এমনভাবে তারা গেঁথে গেছে যে আমাদের বাহিনীগুলো ইন্ডিয়ান বাহিনীর মতো আচরণ করে, অ্যাজ ইফ স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবার জন্য যে বাহিনী দরকার সেই মানসিকতা হারিয়ে ফেলছে। ইন্ডিয়ান বাহিনীর সুরে তাল মিলিয়ে কথা বলতে আমরা দেখি। প্রকাশ্যে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলে বসে, এরকম অভিযোগ আছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ইন্ডিয়ার সমালোচনা করাটা থেকে একরকম নিষিদ্ধই করে ফেলেছিল, যে অ্যাজ ইফ যে ইন্ডিয়ার সমালোচনা করলে বন্ধুত্ব নষ্ট হয়, এটা করা যাবে না। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা গিয়া জয় হিন্দ বলে বক্তব্য শেষ করার ঘটনা ঘটেছে, কি নির্লজ্জভাবে। তাহলে এইভাবে আমাদের মধ্যে তারা দালাল তৈরি করতে পেরেছে বলে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে পেরেছে এবং তাতে আমরা সাড়া দিয়েছি বলে অনেকে ইন্ডিয়ার পক্ষে সহজ হয়েছে বাংলাদেশের ব্যাপারে এইসব অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার। আমরা এই ২৪-এর গণঅভ্যুত্থানের পরে যে স্পিরিট তৈরি হয়েছে, যে চেতনা তৈরি হয়েছে, শুধুমাত্র ৭১-এর চেতনার নাম করে যে ব্যবসা করেছে সেরকম ব্যবসায়িক চেতনা নয়, সত্যিকার অর্থে খাঁটি বাংলাদেশি হিসেবে, বাংলাদেশি বাঙালি হিসেবে, জাতীয়তাবাদের প্রশ্নে বাংলাদেশি হিসেবে যে চেতনা তৈরি হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে, তার নিরিখে যদি আমরা এখন নিজেদের মধ্যে বিভেদ কমিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি এবং সেই ঐক্য যদি হয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার প্রশ্নে, তাহলে ইন্ডিয়াকে মোকাবেলা সম্ভব। আপনি যে প্রশ্নটা করেছেন উত্তরণের পথ কি? উত্তরণের একটাই পথ, জাতীয় ঐক্য। আমাদের প্রত্যেকের বুঝতে হবে যে ইন্ডিয়ার যে চাওয়া সেটা
অবশ্যই আমাদের স্বার্থ পরিপন্থী। ইন্ডিয়া কোনোভাবেই বাংলাদেশকে সফল হতে দিবে না। বাংলাদেশের যেসব নেতা নেত্রীদেরকে ইন্ডিয়া টার্গেট করে, বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে থেকেছে কেন? শুধুমাত্র ইন্ডিয়ার ইচ্ছা মোতাবেক আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে দিয়ে এইভাবে জেলে রেখেছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। কেন ইন্ডিয়া বেগম খালেদা জিয়াকে শত্রু জ্ঞান করে? কেন তারা তারেক রহমানকে বা জাতীয়তাবাদী শক্তিকে শত্রু জ্ঞান করে? কারণ হচ্ছে গিয়ে তারা জানে যে এরা যদি সত্যিকার অর্থে জাতীয় ঐক্য তৈরি হয়ে যায় এবং এরা নেতৃত্ব দেয়, সেটা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ইন্ডিয়ার এই তাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে না। সুতরাং বাংলাদেশে যে বা যারা ইলিয়াস আলীর গুমের পেছনে এই টিপাইমুখ বাদ সহ বিভিন্ন মুভমেন্টে তারা অবস্থান, সেটি সামনে আসছে কেন? আমাদের দেশের সালাউদ্দিন আহমেদকে কেন শিলংয়েই ফেলে আসা হয়? আমার দেশের এই যে বিভিন্ন ব্যক্তিকে, সুখরঞ্জন বালিকে কেন ইন্ডিয়ায় ফেলে আসা হয়? আমার দেশের গুরুত্বপূর্ণ লোকদেরকে গুম করে যদি মারতে সক্ষম না হয়, খুন করে হজম করতে না পারে, তাদের জন্য যে বাংলাদেশে আয়নাঘর অথবা দেশের বিরুদ্ধে হলে ইন্ডিয়াই কেন ডেস্টিনেশন? কারণ আওয়ামী লীগ সেই ইন্ডিয়ার দ্বারা ওইভাবে ব্যবহৃত হয়েছে। এবং এখনও বাংলাদেশের খুনিদের অভয় আশ্রয় কেন ইন্ডিয়া? কেন শামীম ওসমানের জায়গায় ইন্ডিয়া হয়? কেন বাংলাদেশের খুনি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের জায়গায় ইন্ডিয়ায় হয়? কেন শেখ হাসিনার জায়গায় ইন্ডিয়া হয়? কেন শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ঢুকানোর জন্য ইন্ডিয়া মরিয়া হয় এবং তাকেও ইন্ডিয়া ট্রেনিং দেওয়ার জন্য ওইখানেই রেখে দিতে হবে? ফলে এইটা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী দেশপ্রেমিক সকল শক্তিকে বুঝতে হবে এবং সেই বোঝার অংশ হিসেবে নিজেদের মধ্যে ক্ষমতার প্রশ্নে কাদা ছুড়াছুড়ি না করে, ক্ষমতার প্রশ্নে ক্ষমতায় যাবার জন্য এখনই বিভেদ তৈরি না করে, দেশকে ভালোবাসতে চাইলে, এই দেশকে নিয়ে রাজনীতি করতে চাইলে, ইন্ডিয়াকে মোকাবেলা করতে চাইলে ওই জাতীয় ঐক্য এবং দেশপ্রেম, জাতীয়তাবাদ, এইসব বেসিক কিছু প্রশ্নে এক পয়েন্টে আসতেই হবে। সংকট সমাধানে আসলে নির্বাচনই এখন একমাত্র উপায় কিনা? সংকট সমাধানে নির্বাচন একমাত্র উপায় না, অন্যতম উপায়। আমার মনে হয় এই যে সংস্কার, এইটা ওইটা এত কিছু আলোচনা করছে, কাগজে কলমে আপনি হাজারটা সংস্কার করলেন, যারা ক্ষমতা আসলো তারা মানলো না, তাহলে কি করবেন? তাদের জন্য দুইটা থ্রেট রাখতে হবে সামনে। একটা হচ্ছে জনগণের হাতে রায় দেওয়ার ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া, যেটা তত্ত্বাবধায়ক সরকার আসলে সেটা একটা হচ্ছে। সুতরাং একটা ভয়ে থাকবে যে আমার এই যা প্রতিশ্রুতি দিয়েছে ব্যত্যয় করলে জনগণ ছুঁড়ে ফেলবে। আর একটা হলো গিয়ে এই যে অতীতে যারা লুটপাট করেছে, মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় খুব দ্রুত আনা, সেটাও ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতা আসবে তাদের জন্য যেন এক্সাম্পল হয় যে আমি যদি উল্টাপাল্টা করি, পতন হলে এইরকম বিচারের মুখোমুখি হতে পারে। এই দুইটা হলো বড় এজেন্ডা থাকা উচিত সরকারের। আর একটা হচ্ছে তাৎক্ষণিকভাবে মানুষকে একটু স্বস্তিতে রাখা। এই যে আমরা এতক্ষণ ধরে জাতীয় ঐক্যের বয়ান তিনজন সমানে ঝাড়লাম, আরে ভাই আমার যদি পেটে ভাত না থাকে, আমার যদি ইনকাম যে হয় তা দিয়ে সংসার চালাতে না পারি, আমি যদি যানজটে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, তাহলে আমার তো এইসব সংস্কারের কথা, ওইসব কথা ধরবে না। আমি ভাই বড়লোকের ছেলে বা মধ্যবিত্তের মতো, ওরা ওই নিম্নবিত্ত বা একটা বস্তিবাসী সন্তান, ও তো ফাস্টফুডের দোকানও যেতে পারে না, ও গিয়ে ওই বিদেশি কেকও খেতে পারবে না, বার্থডে কেকও কিনতে পারবে না। ওর জন্য বিস্কুটটা একটা কেক ভাই, আপনি সেই বিস্কুটের উপরে ট্যাক্স বসাইয়া দিলেন। এই যে যেভাবে প্রয়োজনীয় দ্রব্যের উপর যে ট্যাক্সটা বসিয়ে মানুষকে কষ্টের মধ্যে ফেলানো হলেও, এবং এই সরকারের প্রতি মানুষের যে অকুণ্ঠ ভালোবাসা, সেই ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করা হলো, একটু ব্রিফও করা হলো না যে ভাই কেন বাধ্য, ওই জায়গাও অ্যাড্রেস করতে হবে।